দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। এই অনুষ্ঠানে আছি আপনাদের সঙ্গে আমি শান্ত বিশ্বাস। আপনারা জানেন একটা উইকেন্ড কাটানোর পরে যে সপ্তাহ শুরু হলো আজ থেকে, কিন্তু এই উইকেন্ডে অনেক কিছু ঘটে গিয়েছে বিশ্ব রাজনীতিতে তথা আমেরিকার রাজনীতি সহ সব জায়গায় আসলে নিয়মিত আপডেট হচ্ছে একের পর এক ঘটনা। এখনকার রাজনীতি প্রেক্ষাপট এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রতি রিফ্রেশে আপনি নতুন নতুন তথ্য পেতে যাচ্ছেন। এখন যেটা হচ্ছে ঠিক 10 মিনিট পরে সেটি বদলে যাচ্ছে। আমরা যেমনটা দেখলাম যে এই উইকেন্ডে সবচেয়ে বেশি আলোচিত ছিল গাজা নিয়ে, এবং আজ গাজাতে মিশরে গাজা নিয়ে মধ্যস্থতাকারীদের মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনি বৈঠক হচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু আপনারা জানেন 20 দফা দাবি দিয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন হামাস রাজি হচ্ছে সিজ ফায়ারে এবং ইসরায়েলও রাজি হচ্ছে তারা গাজাতে আক্রমণ করবে না। যদিও বা এটা কতটা বিশ্বাসযোগ্য, আদৌ সেটা কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরও গাজার মানুষের জন্য, তারা নির্যাতিত মানুষের জন্য এটি একটি স্বস্তির খবর। আজ মিশরে হয়তো সেই সভা থেকে হয়তো ভালো ফলাফল আশা করতে পারে, কারণ ওখানে হামাসের প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল দুটো দল ওখানে যোগ দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি বড় বিষয় আলোচনায় আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে, সেটি হচ্ছে শাটডাউন, গভর্নমেন্টের শাটডাউন। আপনি জানেন যে শাটডাউনের এখন যে অবস্থা হচ্ছে, পঞ্চমবারের মতো কিছুক্ষণ আগে শাটডাউনের ডেমোক্রেট এবং রিপাবলিকান আবারও তারা ফেল করেছে, আবারও তারা পাশ করতে পারেনি, পর্যাপ্ত ভোট পায়নি। কারণ শাটডাউনের এই গভর্নমেন্ট চালু করার জন্য, সরকারের কর্মকাণ্ড চালু করার জন্য, খরচ চালু করার জন্য যে ভোটের প্রয়োজন, 60 জন সিনেটরের যে অনুমতি, সেটি আসলে ব্যর্থ হয়েছে। যদিও বা সেখানে ডেমোক্রেটের পক্ষ থেকে পেনসিলভেনিয়ার সিনেটর ফেটারম্যান উনি চেষ্টা করেছিলেন একটি শর্ট টার্ম বিল পাস করানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেটিও আলোর মুখ দেখেনি। এখন দেখা যাক কি হয়। সপ্তম দিনের মতো চলছে, হয়তোবা ফেডারেল ওয়ার্কাররা এই সপ্তাহে চেক পেতে সমস্যা হবে যদি আজকে রাতের মধ্যে আবার সেটি ফেল করে। এর সঙ্গে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের যেই একটি বড় জিনিস এখন এই মুহূর্তে, উনি প্রায় সব স্টেটে উনি চিন্তা করছেন ন্যাশনাল গার্ডস নামাবেন, এবং ন্যাশনাল গার্ডস উনি অলরেডি ডিপ্লয় করেছেন। কিন্তু মজার ব্যাপার, সব জায়গাতে ওনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত, ইলিনসে আমরা দেখলাম, অরেগনে দেখলাম, কিন্তু তারপরেও উনি থেমে থাকছে না। উনি একটার পর একটা সিদ্ধান্ত দিয়েই যাচ্ছেন, এবং উনি বলছেন যে উনি ক্রাইম কমানোর জন্য এবং নোংরা কমানোর জন্য অনেক কিছু উনি বলছেন, কিন্তু এর মধ্যে শাটডাউনের মধ্যে উনি সেই ন্যাশনাল গার্ডস নিয়োগের প্রক্রিয়াটাও চালু রেখেছেন। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমরা যেমনটা জানি যে আপনারা হয়তো এরই মধ্যে জেনে গিয়েছেন অনলাইনে, যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান উনি তারেক রহমান অনেক দিন পরে, অনেক বছর পরে বলতে গেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে। সেখানে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী নির্বাচন এগুলো রয়েছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে নজরে এসেছে, সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে। ভারতের গণমাধ্যমে ভারতের বিক্রম সিকরি, উনি ভারতের পররাষ্ট্র সচিব, উনি কথা বলেছেন। উনি বলেছেন বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকার যিনি ক্ষমতায় আসবেন তার সঙ্গে ভারত কাজ করতে রাজি রয়েছে, যেহেতু ভারত বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারিত্বমূলক সম্পর্ক চায়। আর পাশাপাশি আরেকটি বড় আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের জুলাই সনদ, যেটিকে বলা হচ্ছে যে যেটি পাশ করার জন্য গণভোটের আয়োজন করা হবে, সেটি গণভোটটি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন করার সম্ভাবনা রয়েছে, এমনটা অনেক রাজনৈতিক দল মত দিয়েছে। সবশেষ বিএনপিও এটাতে রাজি আছে। এইসব ব্যাপার রয়েছে। এছাড়া আরও নানা ঘটনা বহুল একটি সপ্তাহ শুরু হতে যাচ্ছে বা আজও হচ্ছে, এবং উইকেন্ডও ঘটেছে। সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, চুলচেরা বিশ্লেষণ করব, সেই ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টা করব, কেন এই ঘটনাগুলো ঘটছে বা এর ফল কি হতে পারে। আমরা যারা রয়েছি বা আপনারা যারা রয়েছেন, আপনারা এই থেকে কিভাবে এই তথ্যগুলো পাবেন, কিভাবে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসলে আপনাদের চলার পথে এই জিনিসগুলোকে গুরুত্ব দিবেন এবং সেটিকে মেনে আলোচনা করবেন যারা রাজনৈতিক সচেতন মানুষ, বিশেষ করে তাদের জন্য। আর এইসব ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন নিয়মিতকার আমাদের আলোচক, আপনারা চিনেন ওনাকে, সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন প্রিয় আলোচক রয়েছেন আমাদের সঙ্গে, প্রফেসর গোলাম এম মাদবর, উনি ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, বনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাদবর ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ। আপনারা দুইজনই শুনলেন, আসলে আমি অনেকগুলো ভূমিকা, অনেকগুলো এত তথ্যবহুল এত ঘটনা, আসলে বিশেষ করে উইকেন্ডের পরপরই এগুলো শুরু হয়, পুরো উইকেন্ড জুড়ে এগুলো চলতে থাকে। আমরা শুরুতে একটু গাজা নিয়ে আলোচনা করতে চাই, কারণ এই গাজার ব্যাপারটা বলতে পারেন মানে এই সমাধানের দিকে যাচ্ছে, যদিও বা অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, কিন্তু চেষ্টা চলছে, চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি। যদিও বা যেমন আমরা বললাম যে মিশরে একটা মিটিং হচ্ছে। আমি একটু শুরুতেই মোহাম্মদুল্লাহ ভাইয়ের কাছে আসতে চাই। মোহাম্মদুল্লাহ ভাই, আপনি এই যে মিশরে যে মিটিং হচ্ছে হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা দাবি করছেন যে হামাস রাজি হয়েছেন এবং ইসরায়েলও উনার কথা শুনবেন, উনি আক্রমণ করবেন না, সবকিছু মিলিয়ে গাজার সমস্যার সমাধানে আপনি কি কোথাও না কোথাও সবুজ সংকেত দেখতে পাচ্ছেন? গাজা সামগ্রিক সমস্যার সমাধান সেটা সুদূর পরে হতো, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত সেখানে শান্তি চুক্তি না হলে একটা যুদ্ধবিরতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। যুদ্ধবিরতির প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হামাসের হাতে যে 20 জন মতো জীবিত জিম্মি এবং আরো প্রায় 38 জন সম্ভবত জিম্মির মৃতদেহ তাদের হেফাজতে আসছে, তাদেরকে ছেড়ে দেওয়া। এদেরকে ছেড়ে দিলে মানে হামাস এইটা হচ্ছে প্রথম জিনিস। অন্যান্য অনেকগুলো বিষয় আছে, হামাসের যারা আছেন তাদেরকে সমস্ত অস্ত্র সংবরণ করতে হবে, মানে অস্ত্র সমর্পণ করতে হবে, সারেন্ডার করে দিতে হবে, এটি একটি। তার উপর ইসরায়েলের চাইতে এদের শর্ত যেটা, তারা এরা যদি মানে ওখানকার কোন লোক বাইরে চলে যেতে চায় তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। তো এখন আপাতত প্রথম হচ্ছে এদের হাতে প্রধান যে অস্ত্র ছিল, তারা এই যে জিম্মিদেরকে ধরে রেখেছিল সেটা তারা হস্তান্তর করে দিল। এর পরবর্তীতে ইসরায়েল কিন্তু এর আগে একটা কথা বলেছে, আপাতত সেটা নাও করতে পারে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত একটা মোটামুটি সুসহ সম্পর্ক রাখার চেষ্টা করছেন, নানা স্ট্র্যাটেজি এখানে কাজ করছে। তো যাই হোক, ইসরায়েল যদি চায় এটা সাপোর্টাস করার একটা সুযোগ আছে। বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেই বলে দিয়েছেন এটা তো হলো, আমরা সব করলাম, এরপরে ওরা যদি কোনো একটা ক্ষেত্রে লঙ্ঘন করে তাহলে আমরা কি করতে, আমরা সেটা আর মানবো না, আমরা ওদেরকে একদম শেষ করে দেবো, এটা বলছে। তো এখন ধরা যাক যদি ইচ্ছা থাকে, আমি বলছি না তারা এটা করবে, কিন্তু ইচ্ছা করলে তো মানে ইসরায়েল ও কোনো দুই পক্ষের মধ্যে চুক্তি হলে, বাংলাদেশের জমি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হলে এটা করা যায়। যে ওরা এটা ভেঙে ফেলেছে কিভাবে, ধরা যায় গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে 10টা 5টা বা একটা রকেট ছোড়া হলো। এই রকেটকে ছড়েছে হামাস, ধরা যাক কিছুই নেই, তারা এখন অলমোস্ট একদম। তারা না ছড়ে অন্য কেউ যদি ছড়ে বা ছোড়া হয় ডেলিভারিটলি, তাহলে সেটাকে অজুহাত করে তাদের উপরে ভয়ঙ্কর আযাব নাযিল করা যেতে পারে। ফলে সেটা এই সমস্ত কারণে একেবারেই নিশ্চিত হওয়া মুশকিল যে ওখানে শান্তি হবে কিনা, কিন্তু আপাতত একটা প্রথম পর্যায়ে সেটাই আমরা বলছিলাম যে পুরোপুরি না হলেও একটা সবুজ সংকেত, কিন্তু এরপরও কিছু অভিযোগ রয়েছে। যেমন আমরা দেখলাম যে সমুদ ফ্লোটিয়া, যেটি অনেক স্বেচ্ছাসেবী সংগঠকরা, বিশেষ করে গ্রেটা থানবার্গ জলবায়ু কর্মী, আপনি জানেন যে 40টি জাহাজ ইসরায়েলের ফিলিস্তিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, তারা ত্রাণ নিয়ে বিভিন্ন রকম সহায়তা নিয়ে, কিন্তু ইসরায়েলি বাহিনী সেটিকেও আটকিয়ে দিয়েছে। এদিকে তারা আসলে আলোচনার টেবিলে রয়েছে, বলছে আলোচনা করছে, পাশাপাশি কিন্তু তাদের কর্মকাণ্ড তো আসলে ওরকম ইঙ্গিত দিচ্ছে না যে তারা আসলে কতটা আন্তরিক। এবং আবার একটা জিনিস আমরা দেখলাম যে এরই মধ্যে নিউজ গণমাধ্যমে যে হামাসকে ইরানের সংশ্লিষ্টতা ত্যাগ করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু বলছিলেন যে ইরানের সঙ্গে হামাসের একটা সম্পর্ক রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। আমি একটু মাদবর ভাই আপনার কাছে জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে 20 দফা দাবি, বা যেটা বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এরকম 20 দফা দাবি, মিশরে মিটিং, হামাসের সিজফায়ার, অথবা এই যে আপনার সমুদ ফ্লোটিয়াকে আটকে দেয়া, অথবা ইসরায়েলের পক্ষ থেকে বলছে তারা যুদ্ধ বিরতি করবে, সবকিছু মিলে আপনি আসলে কি দেখেন? আপনার কি মনে হয় যে এগুলো শুধু বলার জন্যই বলা হচ্ছে, কিন্তু এর পেছনে আরো কোনো কারণ রয়েছে? বিশেষ করে আমরা জানি যে ইসরায়েলেরকে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন, তারা আসলে যা বলেন আর যা করেন তার মধ্যে অনেক ফারাক থাকে। আপনার কি মনে হয়?
আসলে আপনি উত্তর নিজেই দিয়েছেন যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তরিকতা এবং বিশ্বাস, গুডউইল। এই জিনিসটা যে কতটুকু মিল করে। কারণ এই ধরনের কথা কিন্তু অনেক আগেও বলেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আম, বিশেষ করে নেতানিয়াহু তো কোনো সময় বলেন নাই, সে তো ট্রোজান হর্সের মতো কন্টিনিউয়াসলি চলে যাচ্ছেন সারা বিশ্বকে উপেক্ষা করে, জাতিসংঘ উপেক্ষা করে। ইভেন মাঝে মাঝে তো আমরা দেখেছি তার যে বস, যে ট্রাম্পের কথাও কিন্তু আপনার অনেক উপেক্ষা করে কিন্তু সে তার মতো করে ফেলছেন। কিন্তু আমার কাছে এখানে একটা প্রশ্ন হবে, ট্রাম্পের কথা যখন উপেক্ষা করি আমি কিন্তু তখন সেটা বিশ্বাস করতে পারি না। কারণ আমার কাছে মনে হয় এগুলা কিন্তু অনেকটা আন্ডার দ্য রাগ ডিল, মানে কার্পেটের নিচে ডিল করার মতো, যে বলবো যে আমি নেগোসিয়েশনের কথা বলছি, তুমি তোমার কাজ করে যাও, এই ধরনের আর কি। এখানে আসলে আমি সেটাও জামশন করতে চাচ্ছি না, কিন্তু এই ধরনের কিছু হতে পারে। কারণ এতদিন তো আসলে লাগার কথা না, বিশেষ করে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে গেলে সেখানে আহ বিশেষ করে ইসরায়েলের এখানে কোনো কিছু কিন্তু না করাটা খুব ডিফিকাল্ট। এবং কারণ যুক্তরাষ্ট্রই কিন্তু এর বিহাইন্ডে সবকিছু আমরা জানি। $340 বিলিয়ন মতো আজ পর্যন্ত ইসরায়েলকে দিয়েছেন। সুতরাং মানি টক্স, এবং আমরা জানি যে আর্মস উইপন সবকিছু এখান থেকে দিচ্ছি আর কি। তো এখানে 20 দফা যে আপনি বললেন যে শার্ম আল শেখ, এখন তারা তো বোধহয় মিশরের ওখানে মিট করার কথা করছে বোধহয়। তো এর ভিতরে কিন্তু দেখেন এইটা নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, সিসফায়ারের কথা বলছে, এর ভিতরে কিন্তু গত 2 দিনে বোধহয় 160 জনকে হত্যা করেছেন। তো এখন দেখুন, এটা বিশ্বাস করা এত ডিফিকাল্ট। 20 দফার ভিতরে যেগুলো বলছে সেখানে অনেকগুলো কিন্তু আসলে বলাটা করাটা কঠিন। কারণ এমন ভাবে ইন্টিমিডিয়েশন করেছেন, হামাসকে বলেছে যে এটা ইদার অ্যাকসেপ্ট করো, না হয় 2 দিনের ভিতরে 48 আওয়ার্স আলটিমেটাম। কিন্তু হামাস, আমি যেটা বলবো যে আলটিমেটলি অ্যাকসেপ্ট করেছেন আমরা যেটা শুনতে পাচ্ছি, এবং ইসরায়েলও সেটা আলটিমেটলি বোধহয় এখানে চয়েস নাই। কারণ ট্রাম্প কিন্তু এখানে যেটা দেখছেন যে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে কিন্তু সে অনেকটা আইসোলেটেড হয়ে গেছে ইসরায়েল। তো স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেটস, আমি আশা করি অন্ততপক্ষে হয়তো কিছুটা মধ্যে চৈতন্য তাদের ভিতর জেগেছে যে ওয়েল ইউ ক্যান নট গো লাইক দিস, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড, আপনি বিশেষ করে রাশিয়া চায়না তো এগুলা সুযোগ নেওয়ার জন্য বসে আছেন। তো বন্দীদের যে মুক্তি, প্যালেস্টাইনিদের বন্দীদের মুক্তি এবং জিম্মি, আমিও বোধহয় মোহাম্মদ আল্লাহ ভাইয়ের সাথে এগ্রি করি যে আসলে জিম্মি যখনই মুক্তি দিয়ে দেবে এরপরে ওরা হয়তো যে কোনো একটা কিন্তু এক্সকিউজ নিতে পারে। দেন এক্সকিউজ যেটা মাহমুদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, কেউ যদি রকেট প্রোপেল বা কোনো কিছু ফায়ার করে, হয়তো তারা করে নাই হামাস, অন্য কেউ করতে পারে। ইভেন এখানে আপনার দেখুন ইয়েমেন থেকে করতে পারে হুতিরা। তো তখন কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা অবস্থা হবে, একদম টোটালি লেভেল করে দেবে। সেটা কতটুকু এখন যে প্যালেস্টাইন অথরিটি বা হামাস তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে সেটা একটা ব্যাপার। তো আশা করি আর কি, অন্তত আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলেও যাতে পাগলের মতো, উন্মাদের মতো ডিসিশন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যাতে না নেয়। কিন্তু মাদবুল ভাই, একটু আপনাকে বলছি যে আমরা এগুলো আলোচনা করছি যে এই ব্যাপারগুলো ঘটতে পারে, কিন্তু আমার প্রশ্ন এবং অনেক দর্শকও প্রশ্ন করে, যদি হামাস রাজি হয় সিজফায়ারে, করলো এবং ইসরায়েলও বললো, কিন্তু এরপর কি? কিন্তু আলটিমেটামলি মানে গাজাকে নিয়ে যে পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে অনেকবার বলেছেন, উনি একটা মেগা সিটি করতে চান, উনি অনেক কিছু করতে চান, কিন্তু এই জিনিসটা করতে গিয়ে গাজার মানুষের অনুমতি বা গাজার মানুষ কি চায় সেটা কি কোথাও না কোথাও প্রতিফলিত হচ্ছে, নাকি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু কি চায় সেটার উপরই ডিপেন্ড করছে? এতদিন তো আসলে যেটা আমরা দেখেছি প্রতিফলিত বা যেটা শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে এটাকে শাসনভারটা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইজন মিলে ইয়ে করবে। আপনি যে গাজার মানুষের কথা বললেন ওটা তো টোটালি মাইনাস, ওদেরকে তো মানুষ হিসাবে চিন্তা করছেন। এখন এই যে ডিভাস্টেশনটা, এই রেপারেশন তো আলটিমেটলি পুনর্বাসন এবং পুনঃপ্রতিষ্ঠা, এটা কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু ইসরায়েলের উপর, কারণ ইসরায়েলই কিন্তু ইয়ে করে দিয়েছেন। তারপর দেখুন আপনার এটা সমুদ্রে ফ্লোটিলাটা, পৃথিবীর কোন ইতিহাস আপনি পাবেন যে কতগুলো সিভিলিয়ান বোট এবং কি নিচ্ছে তারা, দে ক্যারি অল দ্য বেসিক নেসেসিটিস। এখন যে মানুষের দরকার গাজাতে, দুর্ভিক্ষ, অনাহারে, অর্ধাহারে মানুষকে মেরে ফেলছে এই শতাব্দীতে। আমার মনে হয় বেশ করে এগুলো তো সব ধরনের অ্যাট্রোসাইটিসকে কিন্তু আপনার একদম টোটালি কিন্তু আপনার কিন্তু ইয়ে করে গেছে, ভায়োলেট করে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট সারা বিশ্ব এখন দেখছে যে তারা কোনো আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে কিন্তু করছে। তো এখন এই যে সমুদ্র ফ্লোটিলাতে যেটা করেছে এইটা কিন্তু আসলে সাংঘাতিক। এবং আমি মনে করি বেশ ইউরোপিয়ান কান্ট্রি অনেকগুলো কিন্তু ভীষণভাবে
এটা নিয়ে কিন্তু আমরা রিয়েক্ট করেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি ইটালি তার যে প্রোটেকশনের বোর্ডটা সেটা কিন্তু সে উইথড্র করে নিয়ে গিয়েছেন, এতে করে সাহস পেয়েছেন। এইটা কিন্তু কন্টেইন করা উচিত ছিল আর কি, আমি মনে করি আর কি। তো এখন আলটিমেটলি দেখেন 20 দফা যে দাবিটা দিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো দাবি কিন্তু আমাদের পক্ষে মানাটাও খুব ডিফিকাল্ট, কিন্তু তারা এখন দেখলো যে দেয়ার ইজ নো আদার চয়েস, এমন ভাবে ইন্টিমিডেশন যেটা করেছেন। সো আশা আমরা করতে চাই, এবং আশাই বোধ একমাত্র এই মুহূর্তে সলিউশন, কিন্তু কথা হচ্ছে কতটুকু আন্তরিকভাবে সেটা করছে। কারণ বিশ্বাস করা তো খুব ডিফিকাল্ট। এই যে বললাম আমরা 2 দিনের ভিতরে 127 জনকে মেরে ফেলছে, এদিকে নেগোসিয়েশন চলছে। এই যে আপনার দেখেন ইউক্রেনের সাথে রাশিয়ার, যেটা রাশিয়া সবসময় এসিউরেন্স দেয়, কিন্তু এর ভিতরে কিন্তু যা করার করে যাচ্ছে। কিন্তু তো এইখানে নেগোসিয়েশনের যদি আপনার মেইন এটা হয়, আপনি টার্মস অফ রেফারেন্স যেটা, সেখানে আপনি প্রথম থেকেই যদি এটা মেনে না চলেন যে আপনি হ্যাঁ নেগোসিয়েশন হবে কিন্তু আমার যা করে আমি করে ফেলবো, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো এখানে আন্তরিকতা এবং যে বিশ্বাস, এই দুইটা জিনিস যদি কেউ আপনার এটা যদি প্রতিফলিত না করে, তাহলে তো করার কিছুই থাকে না। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য শঙ্কা, যে এখন যে মানুষের মনে যেটা শঙ্কাটা আছে, বিশেষ করে ইজ ইট আর দে রিয়েলি মিনিং ইট সিরিয়াসলি। আই হোপ দে আর মিনিং ইট সিরিয়াসলি, কারণ যেহেতু দেখেছে যে সারা বিশ্বে কোন আইসোলেটেড হয়ে যাচ্ছে, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ। না, সেটা তো আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে বিশ্বে প্রেসারের একটা ব্যাপার, আমরা যেমন যে 193টা দেশের মধ্যে 150টিরও বেশি দেশ আসলে এরই মধ্যে রাজি, 157টা সবচেয়ে আপডেট শেষ, তার মধ্যে কিন্তু ফ্রান্সের মতো দেশও রয়েছে, যেটি বলা হয় যে যুক্তরাষ্ট্র অন্যতম মিত্র। তো এত কিছু চাপ রয়েছে, কিন্তু এরপরও আমরা যেমনটা আপনি বললেন যে তারা চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম যে মিশরে, যে ইজিপ্টে যে সভাটা হচ্ছে, বিশেষ করে ওটার দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ রয়েছে, কারণ ওইখানে 20 দফার অনেক চুলচেরা বিশ্লেষণ করা হবে। আসলে সিজ ফায়ার হওয়ার পরে কি হবে, বিশেষ করে সবই ঠিক আছে, দুই পক্ষ মানলো সবকিছু, কিন্তু গাজার মানুষের যে ভাগ্য, তাদের জন্য কি হবে? তাদের ওখানে আমরা এখনো দেখলাম যে ইসরায়েলি বাহিনী যারা রয়েছেন স্বেচ্ছাসেবী, তাদেরকে যেতে দিচ্ছে না, ত্রাণগুলোতে প্রবলেম করছে, এরকম অনেকগুলো জিনিসে তারা এখনো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছে যেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে ইজিপ্টে যে এই সভাটা হচ্ছে সেইটার উপরে নির্ভর করছে গাজার পরবর্তী ভবিষ্যৎ? আপনার কি মনে হয়? আমি তা মনে করি না। সেখানে মানে হামাস তো প্রায় ক্যাপিচুলেট করার মতো, তাদের কোনো আর গত্যন্তর নেই। ফলে তারা মেনে নিচ্ছে, ধরা যাক মেনে নিয়েছে, তারা সবকিছু মেনে নিল। মেনে নেওয়ার পরে সেখানে যেটা হচ্ছে, ওই 20 দফার ভিতরে যে ফর্মুলা, সেটার ভিতরে একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারম্যান থাকবেন, তার নেতৃত্বে একটা শান্তি বোর্ড হবে। শান্তি বোর্ড শুনতে খুব ভালো লাগছে না, যাই হোক শান্তি বোর্ড, শান্তি স্থাপনের জন্য ইসরায়েলের না গাজাতে শান্তি স্থাপনের জন্য। এটা সেখানে একটা আন্তর্জাতিক বাহিনী নিয়ে আরব দেশগুলো থেকে সেই বাহিনী থাকবে, প্রধানত বলা হচ্ছে তাদের বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, যুক্তরাষ্ট্রের সুপারভিশনে তারা সেখানে শান্তি, আইন শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখবে। পরবর্তীতে সেখানকার গভর্নেন্সের জন্য একটা পন্থা উদ্ভাবন করা হবে ইত্যাদি, এই কথা বলা হয়েছে। আর ট্রাম্প সাহেব আরেকটা কথা অবশ্য বলেছেন, সেটা ইম্পর্টেন্ট কথা, সেটা রক্ষা করা হলে বিরাট ব্যাপার, যে তিনি ইসরায়েলকে গাজা অধিগ্রহণ করতে দেবেন না। মানে অধিগ্রহণ এই অর্থে যে গাজা অকুপাই করা এক জিনিস, আর এটা ইসরায়েলের অংশ বলে ইসরায়েলের অধিকৃত অঞ্চল একেবারে মানে অধিগ্রহণ করতে ওইটা উনি দেবেন না। এই আর কি অকুপাই করা একটা অকুপাইড টেরিটরি এখানে আছে, কিন্তু সেটা হচ্ছে তাদের একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিচ্ছিন্নভাবে এক ধরনের মাইনরিটিদের জন্য আলাদা রুল, তাদেরকে অন্যভাবে শাসন করা হবে, কিন্তু শাসনভার ইসরায়েল থাকবে, ইসরায়েল কর্তৃত্বভার নিয়ে নেবে, এইটা উনি করতে দেবেন না, এটা বলছেন। এখন আশা করা যাক তার ভিত্তিতে যদি কিছু হয়, এবং আরব দেশগুলো তাদের নাজুক অবস্থা, সমস্ত আরব দেশগুলো জনগণের মানে যতগুলো আরব দেশ মধ্যপ্রাচ্যে ধনী দেশগুলো দেশে আপনার দেখেন এদের জনগণের সাথে কোনো সংযোগ নেই, এরা মানে সব রয়্যাল শাসক। মনে আছে আপনার 2 বছর আগে কাতারে যে ওয়ার্ল্ড ফুটবল কাপ হলো, সকার কাপ,
ওটার জন্য ওরা কত খরচা করেছিল খেয়াল আছে আপনার? অবশ্যই কয়েক বিলিয়ন ডলার, কয়েকশো বিলিয়ন ডলার বলা যায়। কয়েকশো বিলিয়ন, $50 বিলিয়ন খরচা করেছে, $50 বিলিয়ন। না, সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস আরো অন্যান্য খরচ রয়েছে। ফলে এই সমস্ত ব্যাপার যাই হোক, তো ফলে তারা জনগণ বিচ্ছিন্ন রয়্যাল ফ্যামিলিজ গুলো এদের প্রত্যেকটা দেশে যুক্তরাষ্ট্রের মানে সামরিক ঘাঁটিও আছে, তো এবং তাদের অনেকের বিদেশের ব্যাপার স্যাপার আছে, ফলে তাদেরকে কন্ট্রোল করা মানে অনেকটা কি বলে ওই যে একটা পুতুল নাচের ইতি কথা আছে না, এই পুতুল খেলার মতো। পাপে কি আর আপনার পাপেটকে ঘুরাতে পারে ইচ্ছা। এবং আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পে একটা চুক্তি করেছে, যদি কাতারে কেউ আক্রমণ করে সেক্ষেত্রে আমেরিকা নিজের উপরে আক্রমণ হিসেবে সেটাকে মূল্যায়ন করবে এবং আমেরিকা তাদেরকে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে, এরকম একটা আইন করেছে বা এরকম একটা চুক্তির কথাও আমরা শুনতে পেয়েছি। যদিও বা আসলে এটা গণমাধ্যমের চেয়ে কতটুকু বাস্তবসম্মত সেটাই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তার সঙ্গে ওনার করার মধ্যে কিছু পার্থক্য থাকে। আমরা একটু গাজার ব্যাপারটা আমরাও চাই শান্তি আসুক, চেষ্টা চলবে এবং আমরা সবারই ফোকাস থাকবে যে মিশরে কি হয়। হ্যাঁ, একটা চমৎকার পয়েন্ট নিয়ে আসছেন এখানে, অকুপেশন ভার্সেস একুইজিশন। যে একুইজিশনটা এটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার আর কি, বেশ করে অধিগ্রহণ করে ফেলা আর কি। কিন্তু এটা দেখুন, এটা কিন্তু আমেরিকা এখন বলছে, কিন্তু ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা বলে নাই। কন্টিনিউয়াসলি কিন্তু আপনার ওই যে আপনার যে সেটেলমেন্ট গুলো হয়ে যাচ্ছে, দিস ইজ একুইজিশন। অকুপেশন কিন্তু আমরা জানি গাজা যেটা করেছে আর কি, এবং এটা স্টপ করতে হবে ইমিডিয়েটলি, আদারওয়াইজ এগুলো আসলে খুবই ডিফিকাল্ট। প্যালেস্টাইনের যে টু নেশন, যে আমরা যেটা স্টেট টু স্টেট সলিউশন, এটা কিন্তু এখানেই চ্যালেঞ্জ হয় না। না না, সেটা ঠিক, ওনাদের ডেফিনেশন ওনাদের মতো করে ওনারা তৈরি করেন, যেটাতে যেটা সুবিধা হয়, যে অঞ্চলে যেটা সুবিধা হয় সেই অঞ্চলে সেভাবেই তারা কাজে লাগে। আমরা একটু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির দিকে আসতে চাই, যে সেটি হচ্ছে আপনারা জানেন যে পঞ্চমবারের মতো ফেল করলো কংগ্রেস এবং কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকানরা, তারা যে বিলের শাটডাউনে চলছে সেটি আসলে পাশ করতে। আমরা আজকে দেখলাম যে পেনসিলভেনিয়ার সিনেটর ফিটারম্যান এবং নেভাদার কোর্টেজ, ওনারা দুজনে একটা শর্ট টার্ম চেষ্টা করেছিলেন যে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত যদি সম্ভব হয়, কিন্তু সেটিও আসলে আলোর মুখ দেখেনি, 45। এবং আমরা দেখলাম যে আরো অনেক ভোট। এবং মজার ব্যাপার হচ্ছে মেইনের গোল্ডেন, উনি ডেমোক্রেট, উনি কিন্তু এই আবার রিপাবলিকানের পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু এর আগে 42 ছিল, এখন 45, আবার কমছে বাড়ছে, একটা মানে অনেক রকম অবস্থা। কিন্তু মজার, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ব্যাপারে কোনো চিন্তা নেই। উনি যেমনটা বলছেন, আজকেও বলেছেন, বেশ কয়েক জায়গায় টুইটও করেছেন যে উনি লে অফ করার জন্য উনি প্রস্তুত আছে। উনি মনে হয় এটাকে ওনার জন্য যে বলে সাপে বরের মতো অবস্থা, উনি খুশি হয়েছেন মনে হয়। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই ধরনের শাটডাউন এর আগেও অনেকবার হয়েছিল, এটার আসলে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট কেমন? পাশাপাশি হচ্ছে এইভাবে যে বারবার এই ডেমোক্রেট এবং রিপাবলিকানরা, বিশেষ করে চাক শুমার এবং হাকিম জেফরি, আমরা ওনাদেরকে দেখলাম নেগোসিয়েশনের জায়গাটাতে যে মানে ল্যাকিংস থাকছে, বিশেষ করে যে অ্যাক্টটা রয়েছে সেই জায়গাটাতে যুক্তরাষ্ট্রের যে ডিভাইডেড, যুক্তরাষ্ট্রে এখনো যে তারা রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, যে এখনো এক হতে পারে না রাজনীতিবিদরা, সেটি কি স্পষ্ট থেকে আরো স্পষ্টতর হচ্ছে? কাকে প্রশ্ন করছে? আপনারা যে কেউ বলতে পারেন। হ্যাঁ, প্রফেসর সাহেব। আচ্ছা, এখন দেখুন, এটা কিন্তু আজকে নতুন ব্যাপার না, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, প্রতি বছরই হয়। এই একটা উইপন বাই ইনস্ট্রুমেন্ট আছে, কারণ এখানে 60 ভোট লাগে সেনেটের, 100টার ভিতরে 60 ভোট লাগে। অন্যান্য গুলো আমরা জানি 51 ভোট পেলে হয়ে যায় আর কি। তো 60 ভোট যেহেতু লাগে, এটা খুব ডিফিকাল্ট বর্তমানে যে টাই যে সেনেটটা আর কি। এখন দেখুন, আপনি যে মেইন ইয়েটা হচ্ছে যে এটা নিয়ে প্রতি বছরই করে, ডেমোক্রেটিক পার্টি করে, রিপাবলিকান পার্টি করে, যে ক্ষমতায় তাকে অপোজিশনে করে। এখানে ব্যাপার হচ্ছে যে সেক্টর গুলো কি, আপনি দেখুন এনভায়রনমেন্টাল সেক্টর, কমার্স, ডিইউটি, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস, বেশ করে এসিএ যেটা আমরা জানি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার অ্যাক্ট, বা মানুষের সোশ্যাল সেফটি নেট, বা এল্ডারলি পিপল যারা সোশ্যাল সিকিউরিটি। সো অল দিস থিংস, এগুলো কিন্তু কেউ চিন্তা করছে না, চিন্তা করছে তাদের ইগো, কে কার উপর দিয়ে করবে। আমরা দেখেছি আমরা যে ডেমোক্রেট যে বিলটা আনছিল সেটা 45-55 আপনার ফেল হয়েছে, রিপাবলিকান যেটা এনেছেন সেটা 52-42 তে ফেল হয়েছে।
সো ইট ইজ নট গোয়িং এনি হোয়ার এট দিস পয়েন্ট। আপনি যে বলেছেন ট্রাম্প কিন্তু মনে হচ্ছে একেবারে ডাজন্ট কেয়ার এনিথিং, কারণ সে তো বসে আছে। এখন সে বলতে ফার্লো উঠতে যাবে মানুষকে, যে আপনার এমপ্লয়মেন্ট কি বলে টোটালি না করে ফার্লো করবে মানুষের, আর কি ইউজ করে দেখুন। কিন্তু অলরেডি কিন্তু আমরা জানি যে এই স্টাফিং শর্টেজ কিন্তু আমরা দেখুন অলরেডি কিন্তু আপনার যে বিশেষ করে ফ্লাইট ডিলেস এগুলো শুরু হয়েছে। তো ইম্প্যাক্টটা বা ইফেক্টটা কিন্তু কেউ দেখেন। এটাই হচ্ছে সবচেয়ে আমার খারাপ লাগে, দুইটা দলেই কিন্তু তারা কিন্তু তাদের ইগো দেখিয়ে যায়, কিন্তু মানুষের যে ক্ষতিটা হচ্ছে, ডিফেন্সের যে এসেনশিয়াল পার্সোনাল সেক্টর গুলো যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু কেউ দেখছে না, কিন্তু তারা কিন্তু এই ফাইট করে যাচ্ছে না কি। তো এখন কোন দিকে ভালো ফাইট কোন দিকে খারাপ এগুলো আসলে বলা খুব ডিফিকাল্ট, কারণ বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি যেটা চাচ্ছে টু প্রোটেক্ট দা সোশ্যাল সেফটি, হেলথ কেয়ারের প্রোটেক্টের ব্যাপারটা এখানে চলে আসছে, ইয়াটা যাতে আরো অধিকারিত করা হয়। কিন্তু সে কিন্তু খুব নিশ্চুপ, যেহেতু সে মনে করে যে আমি তো আমার কাজ আমি করে যাব এবং আমি এক্সিকিউটিভ অর্ডার আমি আমার এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করে যাব। সো দ্যাট ইজ ওয়াই সে খুবই একদম নির্জীব ভাবে বসে আছেন। এবং ডেমোক্রেটিক পার্টি বোধহয় এখন আর চাচ্ছে ওরা প্রেসিডেন্টের সাথে কথা বলতে, এক সময়ের একটা স্টেটমেন্ট আমি দেখলাম। সো এখানে লিডারশিপের ভিতরে তাদের ভিতরে যে কন্ট্রোল যেটা আছে, লিডারশিপের যে ট্রাস্ট বা রেসপেক্ট একজনের প্রতি আরেকজন নাই, সেটাই কিন্তু আমি বলবো এটা ইটস নট অ্যাবাউট রিপাবলিকান পার্টি ডেমোক্রেট, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল। তোমরা কিন্তু ওখানে বসে আসছো সেনেটে বা হাউসে, পিপল কিন্তু তোমাকে পাঠিয়েছেন। সো থিঙ্ক অ্যাবাউট ইউর দ্যাট রেসপন্সিবিলিটি, যে তোমার কনস্টিটিউয়েন্টের প্রতি যে রেসপন্সিবিলিটি এবং হাউ দে আর সাফারিং, থিঙ্ক অ্যাবাউট ইট ইনস্টেড অফ অ্যাকচুয়ালি ফাইটিং অল দিস থিং। প্রতি বছরই আমরা দেখি এই একটা ড্রামা হতে থাকে এবং 7-8 দিন পরে গিয়ে আবার নেগোসিয়েশন আসে, কিন্তু এর ভিতরে যে ক্ষতিটা হচ্ছে nobody actually think about it. না আপনি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু যেমন সিনেট মেজরিটি লিডার জন থুন যেমনটা বলছেন যে যদি হেলথের যে খরচের ব্যাপারটা এটা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে তারা আসলে আলোচনা করতে রাজি নেই। এটাতে যদি ডেমোক্রেটরা, কিন্তু আবার ডেমোক্রেট এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে অবৈধ অভিবাসীদেরকে উনি স্বাস্থ্যসেবা দিবে না, কিন্তু ওনাদের ডেমোক্রেটের পক্ষ থেকে বলা হচ্ছে এটা মিথ্যা কথা বা ওনারা এরকম কিছু বলেনি। এবং আমরা দেখলাম মাইক জনসন উনি ফ্লোরে যায়নি, উনি বললো যে আমি জানি যে এই ওনারা এইটাতে পৌঁছতে অনেক সময় লাগবে, আমি শুধু শুধু গিয়ে কি করবো। কিন্তু মাহমুদুল্লাহ ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাইলাম যে অনেকেই এখন বলছেন যে এইবারে চেকটা পাবে না, কিন্তু যদিও বা পরবর্তীতে পাবে। এটার একটা ইম্প্যাক্ট বিশেষ করে মানসিক চাপ ফেডারেল ওয়ার্কারদের মধ্যে, আবার আমরা দেখলাম ট্যারিফের একটা বোঝা, ইনফ্লেশনের একটা বোঝা, তারপরে আনএমপ্লয়মেন্টের একটা ব্যাপার চলে আসছে। এই সব কিছু মিলিয়ে হয়তো এখন চোখে পড়ছে না, কিন্তু সুদূর মেয়াদি বা দীর্ঘমেয়াদী এটা কি যুক্তরাষ্ট্রের ইকোনমিতে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা বা কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? আপনি তো দীর্ঘদিন এখানে আছেন, দেখছেন এগুলো। কিছুটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি পড়বে। তো ইমিডিয়েট ইম্প্যাক্টের ভিতরে একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা উল্লেখ করেছেন, তিনি প্রায় ফায়ার মতো লে অফ করার কথা যেটা আপনিও উল্লেখ করেছেন আপনার ইনিশিয়াল সামারিতে, সেটা করার কথা তারা চিন্তা করছেন। ট্রাম্প সাহেব আরেকটা কথা অবশ্য বলেছেন, তিনি বলছেন যে ওদের সাথে আমাদের নেগোসিয়েশন শুরু হয়েছে, আমরা আশা করছি আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো। সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সেনেটের যে লিডার, মাইনরিটি লিডার চাকসুমা, তিনি বলছেন যে না, আমার সাথে তারা কেউ যোগাযোগ করেনি, কোনো আলোচনা হচ্ছে না। তো এটা ওই দাবার ঘুঁটি চাল। এর আগে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের আগের প্রথম মেয়াদের সময় একবার এই ধরনের সম্ভবত 25 দিনের মতো সরকারের কার্যক্রম বন্ধ ছিল, এই ধরনের টানা হেঁচড়ার কারণে। এই একটা। তো এখন ডেমোক্রেটিক পার্টির বক্তব্য হচ্ছে যে তারা প্রায় 5-6 মাস থেকে বলছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারটা ডিসেম্বরে 31 তারিখে ওইটার মেয়াদ শেষ হয়ে যাবে, যে ওদের মানে যে সাপোর্ট গুলা দেওয়া যাচ্ছিল সেটা যদি মানে রক্ষা না করা হয়, অব্যাহত না রাখা হয়, সেরকম কোন সিদ্ধান্ত না আসে, তাহলে প্রিমিয়াম অনেক বেড়ে যাবে। এই যারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট অর্থাৎ ওবামা কেয়ার যেটাকে বলা হয়, তার অধীনে যারা স্বাস্থ্যসেবা পান তাদের প্রিমিয়াম অনেক বেড়ে যাবে। 4 মিলিয়ন বাদ পড়ে যাবে 40 লক্ষ, আর 20 মিলিয়ন 2 কোটি লোকের প্রিমিয়াম অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ফলে এটা তাদের প্রধান দাবির মধ্যে একটা, এই জন্য তারা ধরে আসেন। আরেকটা হয় কি, গুটি চালাচালি ব্যাপারে অনেক সময় অপোজিশনকে, যখন যে অপোজিশন তাদেরকে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে হয় কিছুটা হলেও,
কিন্তু এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে দুই পক্ষই হিসাব করে জনমতের উপরে কি প্রভাব পড়ছে, জনমত কি, মানে এখন রিপাবলিকানরা হিসাব করছে এটা আমরা অটল থাকলে তাহলে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা কি কমছে কিনা, আগামী বছর যখন মধ্যবর্তী নির্বাচন হবে তখন তারা ক্ষতিগ্রস্ত হবে না আমরা ক্ষতিগ্রস্ত হবো। যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে আমরা উপকৃত হব তাহলে তিনি গো ধরে থাকবেন, তারা গো ধরে থাকবেন। পক্ষান্তরে ডেমোক্রেটিক পার্টি যদি মনে করে এটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দল ক্ষতিগ্রস্ত হবে, ডেমোক্রেটিক পার্টিরা অন্তত হাউসে মেজরিটি আনতে সক্ষম হবেন, তাহলে তারাও ধরে থাকবে যে আমরা অত্যন্ত জনপ্রিয় একটা ইস্যু নিয়ে, একাধিক ইস্যু নিয়ে ফাইট করছি, জনগণ আমাদের সাথে থাকবে। তো এটা একটা প্রধান ব্যাপার। আর শেষ পর্যন্ত আরেকটা কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই এজেন্ডা, যদি তিনি কিছু লোককে, অনেক লোককে লে অফ করতে পারেন, ফায়ার করতে পারেন, তাহলে যেন অরিজিনালি যে প্রোগ্রাম নিয়ে তিনি শুরু করেছেন যে বিপুল সংখ্যক লোক ছাঁটাই করা, কমিয়ে দেওয়া, লোক বল কমানো, তাহলে ফেডারেল সরকারের ব্যয় তার হিসাব মতো কমবে। তাতে করে মানে পরিবেশ দপ্তর থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে রেভিনিউ ট্যাক্স ডিপার্টমেন্টে উনি ছাঁটাই করার জন্য চেষ্টা করছেন। কমাবেন না, উনি ইমিগ্রেশনের লোক বাড়াবেন। যাই হোক, এগুলোর থেকে লোক কমালে সরকারের অনেক সাশ্রয় হবে, অনেক পয়সা বেঁচে যাবে, তিনি হয়তো সেটাও হিসাব করতে পারেন। এট দি এন্ড অফ দি ডে আসল হিসাব হচ্ছে ভোটের বাক্সে আমি ক্ষতিগ্রস্ত হব না ওরা ক্ষতিগ্রস্ত হবে, এই হিসাবের ভিত্তিতে শেষ পর্যন্ত। তো ফলে আমার কেন যেন মনে হচ্ছে আগামী সপ্তাহের ভিতরে একটা সিদ্ধান্তের দিকে না, আপনার কথা মোটামুটি সঠিক। কারণ আমরা কিছুক্ষণ আগে আপডেট নিউজ দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন উনি হেলথ কেয়ার ডিল নিয়ে রাজি আছেন ওপেন আলোচনা করতে, কিন্তু উনি ওবামা কেয়ারের যে সাবসিডিজ সেটি নিয়ে উনি মানে সমালোচনা করেছেন। সেটা মানে একটু হলেও ওনার গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়। কতগুলো দিক আছে, ছোট ব্যাপার, ওগুলো নিয়ে আমার ধারণা একটা মোটামুটি একটা সমাধানে পৌঁছাবে। কিন্তু সমাধানে পৌঁছাবে এটা যেমন ঠিক, আবার পাশাপাশি আমরা দেখলাম আরেকটা বিষয় আলোচনা আসছে যে উনি ন্যাশনাল গার্ডস ডিপ্লয় করেছে শিকাগো ইলিয়ন্সে, এবং আপনারা জানেন যে সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এর মধ্যে এই অবস্থার মধ্যে উনি কিন্তু ডিপ্লয় করে যাচ্ছে, এবং সেটা আরেক জিনিস, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আসলে একটু যদি মোহাম্মদুল্লাহ ভাই বলতেন যে এই যে ন্যাশনাল গার্ডের ইস্যুটি প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে, বা হঠাৎ না যদিও বা উনি আগে থেকে, এটা আসলে ওনার কি মেসেজ দিতে চায়, উনি আসলে এটা দিয়ে কি বুঝে 300 ন্যাশনাল গার্ড ডিপ্লয় করে বা এই ধরনের চাপ প্রয়োগ করে এটা আসলে কি মেসেজ দিচ্ছে আসলে যুক্তরাষ্ট্রে? ওনার হিসাব মতো, ওনার ধারণা মতো, বা উনি পলিটিক্যাল ক্যালকুলেশন থেকে যেটা বলছেন সেটা হচ্ছে এই যে শিকাগো শহরে ক্রাইম কিন্তু খুবই হাই, ওয়াশিংটন ডিসিতে হাই, আগের থেকে কমছে, কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে এই সমস্ত জায়গায়, ফিলাডেলফিয়াতে হাই, যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহর আছে, বেশ কিছু স্টেট আছে, নিউ ইয়র্ক শহরেও বেশ হাই ছিল, কিছু কমেছে। যাই হোক, ফলে এই সমস্ত ব্যাপারে যেখানে ডেমোক্রেটিক শাসিত মেয়রদের শাসিত অথবা গভর্নরদের শাসিত অঞ্চল, সেই অঞ্চলগুলার এই ধরনের শহর, এই ধরনের এলাকাকে তিনি চিহ্নিত করে সেখানে ফেডারেল সরকার সৈন্যবাহিনী পাঠাচ্ছেন, মানে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন। কিন্তু অনেক রিপাবলিকান গভর্নর শাসিত, রিপাবলিকান মেজরিটি শাসিত স্টেটে এই ধরনের অবস্থা আছে, সেখানে তিনি কোথাও এ পর্যন্ত পাঠাননি। এইটা একটা দিক। আরেকটা ওনার ক্যালকুলেশন হচ্ছে যে ওই সমস্ত স্টেটে পাঠালে এটার ফলে ওখানকার জনমত আমার পক্ষে আসতে পারে, এটা একটা। উনি এমনিতে এটা একটা টিচুর নিচ্ছেন। আর এখন কিন্তু স্টেট ব্যাপার হচ্ছে শেষ যেটা আপনি ইলিনয় স্টেটের কথা বললেন, শিকাগো ইলিনয় স্টেটের মেইন শহর, সেখানে উনি ডেপ্লয় করছেন। ওখানকার গভর্নর এটার বিরোধী, ওখানকার মেয়রের বিরোধী। সেখানকার ক্ষেত্রে মানে একজন জাজ ওটা আপাতত আরো ফার্দার উচ্চ আদালতে বিবেচনা সাপেক্ষে উনি অনুমতি দিয়েছেন শিকাগোর ক্ষেত্রে। কিন্তু অরেগন স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োজিত একজন মনোনীত একজন মহিলা বিচারক প্রেসিডেন্টের ওই আদেশকে স্থগিত করে দিয়েছেন যে না, আপনি ওখানে পাঠাতে পারবেন না। ফলে প্রেসিডেন্ট এখন বলছেন এখন থেকে 1807 সালে, তো 217-18 বছর আগের একটা আইন আছে, ন্যাশনাল ইনসারেকশন আইন, সেই আইন প্রয়োগ করে তিনি
সৈন্যবাহিনী দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ইন জেনারেল, কিন্তু উনি ফলে এখনো ন্যাশনাল মানে রেগুলার সৈন্যবাহিনী পাঠাননি, ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। কিন্তু এরপরে আপনার উনি ট্রুপসও পাঠাতে পারবেন যদি উনি ওই ইনসারেকশন, উনি বলছেন যে জাহাজরা যে বাধা সৃষ্টি করছে এটা অতিক্রম করার জন্য তিনি দরকার হলে তিনি থ্রেট দিয়েছেন। লেটেস্ট আমি দেখলাম যে উনি দরকার হলে ওই ইনসারেকশন 1807 সালে 217 বছর আগের সেই আইন প্রয়োগ করে এই সমস্ত জায়গায় উনি সৈন্য পাঠাবেন। ফলে এইটা উনি আরো করবেন বলে মনে হচ্ছে ডেমোক্রেটিক শাসিত বিভিন্ন অঞ্চলে। এটা এক ধরনের ওদেরকে উদ্ব্যস্ত রাখা, ব্যক্তিব্যস্ত রাখা। এবং অন্যদিকে আরেকটা হচ্ছে এই যে আমেরিকা মানে আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি যেন মেজরিটি পেয়ে যায় এখনকার মতো, অন্তত কম হোক। তার মানে হচ্ছে তার মানে মোহাম্মদুল্লাহ ভাই আপনি যেটি বারবার বলছেন সেটা সবকিছু ভোটের রাজনীতি, এক ধরনের জনমত তৈরি করা বা নিজেকে জনপ্রিয় প্রমাণ করার একটা ব্যাপার। যে আপনি যেটা বললেন বা আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইনস্ট্রাকশন অ্যাক্ট সেটি প্রয়োগের কথা বারবার উনি বলছেন, কিন্তু আমি মাতবর ভাই আপনার কাছে জানতে চাই যে উনি এই একটার পর একটা যে আইনগুলো অনেক পুরনো আইনগুলোকে উনি সামনে নিয়ে আসছেন। এর আগে আমরা ইমিগ্রেশনের ক্ষেত্রেও দেখলাম উনি ল্যাক অ্যান্ড ল্যারি আইনটাকেও সামনে নিয়ে আসছেন, এরকম আইনগুলোকে আনছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই আইনগুলো যখন হয়েছিল তখনকার প্রেক্ষাপট আর এখনকার আধুনিক যুগে প্রেক্ষাপট দুটো কি এক কিনা, এবং এই আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে বা প্রয়োগ করলে বিশেষ করে আমরা দেখলাম তরুণ প্রজন্মের যে প্রতিবাদ, বিভিন্ন জায়গাতে কিন্তু প্রতিবাদ হচ্ছে, রাস্তায় মানুষ নামছে, তারপরে মাহমুদুল্লাহ ভাই যেমন বললো যে আদালত সেগুলোকে ব্লক করছে। এই যে দুটো ব্যাপারের সঙ্গে সাংঘর্ষিক, এটাতে আসলে শেষ পর্যন্ত মানে যুক্তরাষ্ট্র মানে কি লাভ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের? উনি যেই জনপ্রিয়তার কথা বলছেন সেটি কি আদৌ পূরণ হচ্ছে? দেখুন, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি শুধু যাদের অতীতের এই ধরনের যে ডিভিসিভনেস জিনিসগুলো জানছে তা না, একটু জানছে তা না, এবং রেটরিকও কিন্তু ইউজ করে। আপনি ওনার যদি কথাগুলো শুনেন, আমরা তো আবার সোশ্যাল সায়েন্সের মানুষ, আমরা এগুলো উইথ এ সিরিয়াস অ্যাটেনশন টু ইট। ইনসারেকশন অ্যাক্ট, দেখুন ন্যাশনাল গার্ড মোবিলাইজেশন তখনই করা যায় যখন রিয়েল ইনসারেকশন, দেয়ার ইজ নো ক্যাটাস্ট্রফিক, দেয়ার ইজ নো ন্যাচারাল ডিজাস্টার। এবং এই শিকাগো বা লস অ্যাঞ্জেলেস বা ফিলাডেলফিয়া, এই যে শহরগুলো আপনার যেগুলো, ওয়াশিংটন ডিসি যেগুলো কথা বলা হচ্ছে, হ্যাঁ মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে রিপাবলিকান যেগুলো শাসিত সেখানেও কিন্তু এই ধরনের অবস্থা আছে, ওখানে কিন্তু পাঠাচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে পলিটিক্যাল মার্জিনালাইজেশন। জেরিম্যান্ডারিং এর মাধ্যমে যেমন চেষ্টা করছে ওরা যাতে কাউকে সিদ্ধ হয়ে রাখতে পারে, ঠিক এটা হচ্ছে আরেকটা টেকনিক। সো দেয়ার ইজ নো আদার ওয়ে। এবং ন্যাশনাল গার্ডকে আমি মনে করি এটা অ্যাবিউজ করছে। আপনার যদি এতই সব ইচ্ছা থাকে, আপনি যদি এতই রিয়েলি দেশের জন্য করেন, পুলিশ ডিপার্টমেন্ট আছে ওখানে, পুলিশগুলোর উপর তো ট্রাস্ট করা যায় অন্তত। সো ওয়াই ইউ আর নট এম্পাওয়ারিং, ওয়াই ইউ আর নট স্ট্রেংথেনিং দেয়ার রোল, ওয়াই ইউ আর নট গিভিং দ্যাম মোর অ্যাকচুয়াল ইকুইপমেন্ট যে যাতে তারা ক্রাইমটাকে কন্ট্রোল করতে পারে? ওয়াই আপনার ন্যাশনাল গার্ডকে কেন আনা হচ্ছে? আমি মনে করি এটা অ্যাবিউজ করছে ন্যাশনাল গার্ডকে। ন্যাশনাল গার্ড এই পর্যায়ে কিন্তু দেওয়ার কোনো কথা নাই। এখানে এমন কিছু একটা ঘটে যায় নাই, এটা সিস্টেমিক প্রবলেম, এটা কিন্তু দীর্ঘদিনের প্রবলেম এই সিটিগুলোতে, এবং আমরা সবাই চাই এটা কিন্তু আসলে টু অ্যাড্রেস ইট। কিন্তু বাট দিস ইজ নট দ্য ওয়ে। এটা হচ্ছে জাস্ট পলিটিক্যালি মার্জিনালাইজ করা ওই 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 শহরগুলোকে, অর্থাৎ যাতে বুঝে যে রিপাবলিকান ন্যাশনাল গার্ড এবং ন্যাশনাল গার্ড এখন সে নিজের ইয়াতে ইউজ করছে। এই ন্যাশনাল গার্ড কিন্তু তখন কিন্তু ইউজ করে নাই যখন কিন্তু আপনার জানুয়ারি 6 আপনার দেখেন যে কংগ্রেসের যে অ্যাটাকটা হলো, সো তখনও কিন্তু সে পাওয়ারের ছিল। ওইটা কিন্তু ন্যাশনাল গার্ড কিন্তু ইউজ করার মতো একটা ক্ষেত্র হচ্ছে, তখন প্রয়োজন ছিল আসলে। করছে রেগুলার একটা সিচুয়েশনে আমার কাছে মনে হয় না ইট রিয়েলি কলস ফর ওয়ারেন্ট ফর just deploying the national guard to those cities. না আপনি ঠিকই বলেছেন। আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের উনি কি যে করছেন, বিশেষ করে এই যে বিশেষ করে ন্যাশনাল গার্ড নিয়োগ থেকে শুরু করে বা ইনসারেকশন অ্যাক্ট, সেই ব্যাপারগুলো থেকে এগুলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ প্রতিদিনই নতুন ঘটনা ঘটছে। আমরা একটু বাংলাদেশের দিকে নজর দিতে চাই। বাংলাদেশে যেহেতু আমাদের বড় একটা কমিউনিটি বাংলাদেশিরা এখানে থাকেন, তাদেরও বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ সচেতন। মাহমুদুল্লাহ ভাই, আপনি তো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেন। সাংবাদিকতাতে যেমন আমরা দেখলাম যে প্রায় 20 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে
রয়েছেন, যাকে বলা হচ্ছে বিএনপি সবকিছু আসলে উনিই নিয়ন্ত্রণ করেন। যখন আমরা দেখলাম বেগম জিয়া কেয়াতে ছিল, জেলে ছিল, কিন্তু উনি 20 বছর পর একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে। উনি সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা যে সোশ্যাল মাধ্যমে যেটা দেখলাম সেটি হচ্ছে যে আগামী নির্বাচন, বিএনপির ভবিষ্যৎ, ওনার নিজের ভবিষ্যৎ রাজনীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে উনি অনেকগুলো কথা বলেছেন। পুরো সাক্ষাৎকার নিশ্চয় আপনি দেখেছেন বা পড়েছেন। আপনার কাছে পড়ে বা শুনে কি মনে হলো যে বিএনপি রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি তারেক রহমানের এই সাক্ষাৎকারের পরে আসলে কোন দিকে মোড় নিতে পারে? কারণ এটা খুবই সিগনিফিক্যান্ট যে উনি এই মুহূর্তে এসে, বিশেষ করে প্রফেসর ইউনূস যেমন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আর কয়েক মাস আছে, তার আগে এরকম একটা সাক্ষাৎকার, এরকম বক্তব্য কি মনে হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটা 20 বছর পরে যেটা আপনি উল্লেখ করলেন, কিন্তু উনি এমন কিছু এখানে নতুন বলেননি। এর আগে তার বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির যখন সভা হয় তাতে তিনি মানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। অধিকাংশ কথা তিনি বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে। তিনি স্পষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে রেগুলারাইজ করা, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, এগুলার বিরোধিতা করতেছেন। এই একটা। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন ওনার দল, উনি নিশ্চিত কনফিডেন্ট যে ওনার দল বিজয়ী হয়ে আগামী সরকার গঠন করতে পারে মানে উনি বাংলাদেশের ন্যাক শাসক প্রধানমন্ত্রী হবেন। কিন্তু একটা পর্যায়ে তিনি আবার বলেছেন এই যে ছাত্রদের যে দলটা, আন্দোলনকারীদের যে নাগরিক পার্টি, ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, এর আগে ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে এনসিপি। তিনি বলছেন তাদেরকেও তিনি তার সরকারে নিতে পারেন, এই ধরনের একটা আবার দিয়েছেন। কিন্তু উনি দুটো ইন্টারভিউ দিয়েছেন, বিবিসির সাথে এবং ওখানকার ফিনান্সিয়াল টাইমস পত্রিকার সাথে, দুটো আলাদা ইন্টারভিউতে এই কথাগুলো এসছে। উনি কখন দেশে ফিরবেন তিনি বলছেন যে নির্বাচন যদি ঘোষিত হয়, নির্বাচনের তারিখ ইত্যাদি ওনারাও ডেফিনেটলি আশা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, যেমনটা ডক্টর ইউনূস কথা দিয়েছেন হবে, তাহলে নির্বাচনের সময় উনি বাংলাদেশে থাকবেন এটা বলেছেন। এবং বলেছেন ওনার মা যদি সুস্থ থাকেন তাহলে ওনার মা নির্বাচন নিশ্চয়ই মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি উনি সুস্থ থাকেন, না হেলথ আলা থাকেন। এখন এইটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। তিনি সেখানে তার বিরুদ্ধে কোন রকম মানে গ্রেফতারি পরোয়ানা নাই, একটা মামলা নাই। এবং আমি নিশ্চিত যে উনি ডে ওয়ান শেখ হাসিনা পতনের পরে দেশে আসলে যতগুলো মামলায় তার বিরুদ্ধে থাকুক না কেন, দেশে আসলে ইউনূস সরকারের কেউ তাকে অ্যারেস্ট করতো না। একদম তাকে আদালতে যে জামিন নিতে হতো হাজিরা দিয়ে। তিনি কেন আসছেন না এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। একজন জিজ্ঞেস করেছে তিনি কি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেটাও তিনি সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন। নিরাপত্তা তারেক রহমান আসলে তাকে রাষ্ট্র ডেফিনেটলি সর্বোচ্চ নিরাপত্তা দেবে, নতুবা যারা রাষ্ট্রে ক্ষমতাসীন আছেন তারা ভয়ঙ্কর বিপদের মুখে পড়বেন। ফলে এটা একটা রহস্যজনক ভাব। ইনঅল যেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন এবং তাদের অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে বিএনপির লোকের বিরুদ্ধে হাজারে হাজারে মামলা দেওয়া হয়েছে। উনি বলছেন 2 লক্ষ মামলা, ফিগারটা বেশি হতে পারে, যে মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার লোক, লাখ লাখ লোককে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কিছু লোক শেখ হাসিনা আমলে গুম খুন হয়েছে বলে তাদের অভিযোগ আছে এবং সম্ভবত তার ভিতরে সত্য থাকতে পারে। শেখ হাসিনা আমলে 2টো নির্বাচনের ব্যাপারে তাদের আপত্তি আছে, তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো কথা আছে। তো ফলে তাদের অনেক ক্ষোভ আছে। সেই জন্য আওয়ামী লীগকে মানে আবার নিষেধাজ্ঞা তুলে দিই, এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা, কিন্তু আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়ারও একটা প্রচেষ্টা এখন চলছে। সেইটার ব্যাপারে উনি কিছু, এই আমলে যদি ওটা হয়ে যায় তাহলে একদিক থেকে উনি বেঁচে যাবেন যে উনি কাজটা করলেন না। কিন্তু আর একটা কথা তিনি উল্লেখ করেননি, কেউ তাকে প্রশ্ন করেননি, আমিও প্রশ্ন করছি না, আমি উল্লেখ করছি তার আমলে তার মায়ের বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয় শাসনামল হয়েছিল তখন বাংলাদেশে জাস্ট কতগুলো মোটা দাগ উল্লেখ করছে। বাংলাদেশে বিদ্যুৎ খাতে ওই 5 বছরে সরকারের 30,000 কোটি টাকা খরচা করেছে বিদ্যুৎ খাতে। আর একটা ফিগার হচ্ছে 60,000। একটা সিঙ্গেল এডিশনাল কিলোওয়াট পাওয়ার যুক্ত হয়নি ওই 5 বছরে।
2 নম্বর হচ্ছে সেই সময় একটা প্যারালাল গভর্নমেন্ট চালু করা হয়েছিল তার নেতৃত্বে, হাওয়া ভবন নামে। তার মায়ের ছিল অফিসিয়াল সরকারি সরকার। সেই জায়গাগুলো মোহাম্মদুল্লাহ ভাই আমরা তো সেগুলো তো আছে। প্লাস শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের এন্টার নেতৃত্বকে ফিনিশ করে দেওয়ার জন্য একটা বোমাবর্ষণ হয়েছিল। পরবর্তীতে জজ মিয়া নাটকেরটা সাজানো হয়েছিল। ফলে এমন না যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ 15 বছরে 16 বছর অনেক বেশি খারাপ হয়েছিল, কিন্তু এমন না যে আওয়ামী লীগের আমলে কেবলমাত্র খারাপ কাজ হয়েছে। অতীতের আমলগুলো সব পরেজগার লোকের একেবারে সুশাসনে ভর্তি ছিল। সেই জায়গাগুলো তো অবশ্যই, ফলে এই জিনিসগুলো আমরা সবাই কনটেক্সটে নিয়ে যদি আলোচনা করি, এবং আপনারা এখন আমাদের আসলে সময় খুবই কম মোহাম্মদুল্লাহ ভাই থাকবে, আপনারা সময় নিয়ে এই ইস্যুগুলো যদি আলোচনা না করেন তাহলে আমাদের এই দর্শক শ্রোতারা ব্যাকগ্রাউন্ড জেনে সার্বিক দিক বিবেচনা করে একটা অপিনিয়ন ফর্ম করার সুযোগ হবে। আমরা কারো পক্ষে বা বিপক্ষে না। আপনি যেগুলো বলছেন এগুলো অবশ্যই মাহমুদুল্লাহ ভাই, আপনি যেগুলো বলছেন অবশ্যই সেগুলো আলোচনার বিষয়, আমরা আলোচনা করি, কিন্তু সময়ের অভাব আমরা পুরো অনুষ্ঠানে সবগুলো বিষয় আনি। কিন্তু আপনি যে অভিযোগগুলো তুলেছেন অবশ্যই সেগুলো তো আছেই, সেই অভিযোগগুলো। কিন্তু আমি যেটা বলতে চাই মাতবর ভাই, যেমন তারেক রহমানের বক্তব্যে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে জুলাই আন্দোলনে যেটা হয়েছে, উনি বলছেন সেখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না, জনগণই করেছে। যেহেতু আমরা দেখলাম মাস্টার মাইন্ড নিয়ে অনেক বিতর্ক আছে। পাশাপাশি এই জুলাই আন্দোলনে আরেকটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট দিক হচ্ছে যে গণভোটের ব্যবস্থা, বিএনপি রাজি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে। আমরা দেখলাম এর আগে 3 বার গণভোট হয়েছে, 2 বার যারা স্বৈরশাসক বা সেনাবাহিনী শাসিত সরকার ছিল, জিয়াউর রহমান, উনি 98% ভোট পেয়েছে, এরশাদ 94%, 1985 সালে, 1977 সালে, এবং সর্বশেষ 1991-তে আমরা দেখলাম যে সংসদীয় ব্যবস্থায় আসার গণভোট। কিন্তু গণভোটের মানে ফলাফল আমরা আসলে ওরকম জানি না কতটা কি হয়, কিন্তু বললো যে বিএনপি রাজি আছে। তো টোটাল প্রক্রিয়া জুলাই সনদের গণভোট এবং তারেক রহমানের জুলাইয়ের মাস্টার মাইন্ড মানুষকে বলা এবং মাহমুদুল্লাহ ভাই যে অভিযোগগুলো তুললো, সেই সবগুলো জিনিস আসলে সমাধান হয়ে বা সবগুলো জিনিসের উত্তর পাওয়ার পরে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আগামীতে আপনার এর মধ্যে আবার ভারত মন্তব্য করেছে, এই সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে কিনা, বা হলে সেটা কতটা আসলে মানে জমজমাট হতে পারে? আমি যতটুকু জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সে মোটামুটি স্টিডফাস্ট বদ্ধপরিকর যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং নির্বাচন কমিশন বিশেষ করে সব ধরনের ব্যবস্থা করছে। তবে আমি এখানে মহদুল্লাহ একটা প্রশ্ন তুলেছেন যেটা যে তারেক রহমানের যে আপনার ইন্টারভিউ সাক্ষাৎকারে উনি যে কথাটা বলেছেন যে উনি ইলেকশন হলে, নির্বাচন হলে দেশে যাবেন। কোন ধরনের রাজনৈতিক নেতা আপনি? এবং মহদুল্লাহ ভাই আরো বলেছেন আপনি যখনই ডক্টর ইউনূস বা যে রেগুলেশনের পরে যে বিশ্বাস করে তখন কেন উনি গেলেন না এবং বলছেন যে আমি নির্বাচন হলে যাব। তাহলে আপনি নির্বাচন কি আপনাকে পাওয়ারের জন্যই যান, শুধু জনগণের জন্য? দেখুন এদের এই যুক্তিগুলো কিন্তু আপনার কিন্তু মানুষের বিশ্লেষণ করা উচিত। এবং বলছেন মা আবার ইলেকশন করবে যদি ভালো থাকেন আর কি, এগুলো তো হচ্ছে আসলে সিক বা কিভাবে তারা ক্ষমতায় যাবে। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি এক্সপ্লেইন অ্যাবাউট দেয়ার ক্যারেক্টার। উনি কেন বিদেশে বসে আছেন, কেন উনি ওখানে যান নাই, এখন বলতেছে ওখান থেকে বড় বড় কথা। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এরা দিস পিপল আর পাওয়ার হাঙ্গারি, দে নেভার অ্যাকচুয়ালি থিংক অ্যাবাউট বাংলাদেশি পিপল, এবং এইভাবেই তারা চাচ্ছে। এবং তাদের যে কোনো ধরনের ম্যানিফেস্টো জনগণ কেন্দ্রিক এটাও কিন্তু আমি দেখছি না। আর আপনি ভারতের কথা বললেন, দেখুন এইটাই হওয়া উচিত কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্কটা। ওই যে আপনার বিক্রম মিস্ত্রি যেটা বলেছেন যে সরকারি আসুক না কেন আমরা এই জিনিসটা করে না দেখেই কিন্তু আসলে আজকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা, ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক সবসময় কিন্তু সুন্দর সম্পর্ক থাকা উচিত, কারণ আমরা নেইবার এবং তারা আমাদের লার্জেস্ট নেইবার। এবং এই ধরনের যদি স্টেটমেন্ট গুলো আগে থেকে দিত, যে পররাষ্ট্র সচিব যেটা দিয়েছেন যে পররাষ্ট্র সচিব মিশ্রে, এগুলো করেন না। অর্থাৎ আমরা রিলেশনশিপটা জনগণের মাধ্যমে করি নাই, আমরা একজন ব্যক্তিকে করেছি আজকে, যার ফলে বাংলাদেশের এই দুরবস্থা এবং আমাদের সাথে ভারতের সম্পর্কটা কিন্তু একদম তলা দিতে গিয়ে ঠেকেছেন। আমি আশা করি ভারত সরকার কিন্তু এই ধরনের আরো স্টেটমেন্ট দেবেন এবং বাংলাদেশের আমি আশা করি যে এইটার প্রতি রিয়াক্ট করা উচিত, এইটার প্রতি রিয়াক্ট মানে পজিটিভ ভাবে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত আর কি। দ্যাটস হোয়াট উই ক্যানট অ্যাফোর্ড ব্যাড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবারস। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আমাদেরও নজর থাকবে বাংলাদেশের যেই প্রক্রিয়া হয়তো প্রতিদিনই বদলাবে, আমরাও আপনাদেরকে আপডেট জানাবো। আপনাদের দুজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি ডেমোক্রেসি আসলে রাজনীতি যে মারপ্যাচ সেটি নিয়মিত ঘটতে থাকে, পেছনে অনেক কারণ থাকে। আজ এই মুহূর্তে যেটি ঘটছে সেটি কিছুক্ষণ পরে হয়তো তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে অথবা গুরুত্বপূর্ণ আরো বেশি হতে পারে। যেমনটা আমরা দেখলাম যে শাটডাউনের ব্যাপার থেকে শুরু করে ন্যাশনাল গার্ডস এবং গাজার শান্তি, সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের জনগণ আশা করছে একটি সুন্দর নির্বাচনের জন্য এবং রাজনীতিবিদরা তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা টিভিএন চেষ্টা করবো আপনাদেরকে সেই সব আপডেট জানাতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।